একজন আইএএস অফিসার নিজের জুতো পালিশ করানোর জন্য একজন বৃদ্ধ মুচির কাছে দাঁড়ান। সেই মুচি বেরোয় তারই আপন পিতা। তারপর কি হলো বন্ধুরা? জীবন একটি যাত্রা, যেখানে প্রতিটি মোড়ে নতুন অভিজ্ঞতা আমাদের অপেক্ষা করে। কখনো এই রাস্তা ফুলে সাজানো থাকে, তো কখনো কাঁটায় ভরা। কিন্তু যে এই কাঁটার ওপর চলা শিখে নেয়, সেই জীবনের আসল মিষ্টটা অনুভব করতে পারে। বাবা মা আমাদের জীবনের প্রথম গুরু। তাদের অভিজ্ঞতায় বছরের পর বছর তপস্যা এবং সত্য লুকিয়ে থাকে। যে সন্তান তাদের কথা বুঝে নেয়, সে জীবনে কখনো পথ হারায় না। সংস্কার এবং সঙ্গতি, এই দুটি এমন স্তম্ভ যা মানুষের ভবিষ্যৎ নির্মাণ করে। যদি সঙ্গতি ভুল হয়, তবে ভালো সংস্কারও আবছা হয়ে যায়। কিন্তু যদি সংস্কার মজবুত হয়, তবে মন্দ সঙ্গতিও ব্যক্তিকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয়। জীবনের সবচেয়ে জরুরি হল সত্য এবং সততা। মিথ্যে হয়তো কিছু সময়ের জন্য রাস্তা সহজ করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। বন্ধুরা, এই গল্পটি সেই প্রতিটি মানুষের যারা নিজের ভুল থেকে শেখে, যারা সংগ্রামের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়, এবং যারা জীবনের কঠিন মোড়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। সংগ্রামী সেই আগুন যা সাধারণ মানুষকে অসাধারণ বানায়। প্রতিটি বাবা মায়ের স্বপ্ন থাকে যে তাদের ছেলে বা মেয়ে তাদের স্বপ্নকে পূরণ করুক। কিন্তু অনেক সময় সন্তানদের ভুল এত বড় হয়ে যায় যে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে। যদিও জীবনে সবচেয়ে বড় শক্তি হল অনুশোচনা এবং সংশোধন। যে নিজের ভুল স্বীকার করে নেয় এবং তা শুধরে নেবার সংকল্প করে, সে প্রতিটি বাধা অতিক্রম করতে পারে। বন্ধুরা, কোনো ভুলই এত বড় নয় যা শুধরানো যায় না। বাবা মায়ের আশীর্বাদ প্রতিটি ধন সম্পদের চেয়ে বড়। সঙ্গতি আমাদের চিন্তা এবং ভবিষ্যৎ দুই গড়ে তোলে বা নষ্ট করে। সংগ্রামকে ভয় পাওয়া উচিত নয়, কারণ প্রতিটি রাতের পর একটি নতুন সকাল আসে। তো চলুন এমন একটি গল্পের দিকে এগিয়ে যাই যা আপনাকে বলবে যে আসল সফলতা কী এবং জীবনে আসল জয় কোন মূল্যবোধ থেকে পাওয়া যায়। এবার চলুন এই অনুপ্রেরণামূলক যাত্রায় প্রবেশ করি এবং দেখি যে বিক্রমের গল্প আমাদের কী শেখায়। রাজস্থানের অমৃতপুর গ্রামে এক গরিব কিন্তু পরিশ্রমী পরিবার থাকত। সেই পরিবারে একটিই সন্তান ছিল, যার নাম ছিল বিক্রম। বিক্রমের বাবার নাম ছিল রামনাথ, যিনি শহরে মজুরি করতেন। তার মায়ের নাম ছিল কৌশল্যা দেবী, যিনি একটি হাসপাতালে পরিষ্কারের কাজ করতেন। দুজনেই দিনরাত খাটতেন, যাতে তাদের ছেলে পড়াশুনো করে একজন ভালো মানুষ হয় এবং তাদের স্বপ্ন পূরণ করে। কিন্তু আফসোস, বিক্রম ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্বল ছিল। বইপত্রের বদলে তার আগ্রহ ছিল অলিগলিতে আড্ডা দেওয়া আর ফালতু কথায় সময় কাটানো। স্কুলে যাওয়া তার কাছে ছিল শুধু একটি বাধ্যবাধকতা। সে ঘণ্টার পর ঘণ্টা বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াত এবং খেলাধুলায় নিজের সময় নষ্ট করত। তার সঙ্গতিও ভালো ছিল না। পাড়ার বখাটে ছেলেদের সাথে থেকে সে তাসের নেশা এবং অকেজো কথায় জড়িয়ে গিয়েছিল। রামনাথ এবং কৌশল্যা দেবী তাদের ছেলের এই অভ্যাসে খুব দুশ্চিন্তায় ছিলেন। তারা রোজ তাকে বোঝাতেন যে, বাবা, আমরা আমাদের পুরো জীবন তোমার ভবিষ্যৎ গড়ার জন্য বিলিয়ে দিচ্ছি। তুমি কেন নিজের জীবন নষ্ট করছ? কিন্তু বিক্রমের কানে জল যেত না। সে প্রতিবার তাদের কথা এড়িয়ে যেত এবং মিথ্যে বলে অজুহাত দিত। বাবা মায়ের ভালোবাসা এবং তাদের পরিশ্রমের কোনো অনুভূতি তার ছিল না। একদিনকার কথা, রামনাথ শহর থেকে সারা দিনের মজুরি শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে তিনি বিক্রমকে স্কুলের পেছনের মাঠে তাস খেলতে দেখে ফেললেন। কিন্তু সেই সময় তিনি কিছুই বললেন না। মনে মনে ভাবতে লাগলেন, এখন কিছু বললে এর কোনো প্রভাব হবে না, বাড়ি গিয়েই বোঝাব। সন্ধ্যায় যখন বিক্রম বাড়ি পৌঁছল, তখন রামনাথ তাকে আদর করে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কোথায় ছিলে? বিক্রম বিনা দ্বিধায় মিথ্যে বলে দিল, বাবা, আমি স্কুলে ছিলাম। রামনাথ একটি দীর্ঘশ্বাস নিলেন। তিনি জানতেন যে তার ছেলে মিথ্যে বলছে। কিন্তু তবুও তিনি তাকে একটি সুযোগ দিলেন এবং পুনরায় জিজ্ঞাসা করলেন, বাবা, সত্যি বলো, তুমি কোথায় ছিলে? বিক্রম আবার সেই একই মিথ্যে পুনরাবৃত্তি করল, সত্যিই বাবা, আমি স্কুলেই ছিলাম। বিক্রমের মিথ্যে শুনে রামনাথের মন ভেঙে গেল। তার মুখে গভীর বিষাদ ফুটে উঠল। তিনি ভারী গলায় বললেন, বাবা, আমি সব জানি। আমি নিজের চোখে দেখেছি যে তুমি স্কুলের পেছনে তোমার বন্ধুদের সাথে তাস খেলছিলে। আমি তোমাকে সেখানে থামাইনি, কারণ আমি তোমাকে তোমার বন্ধুদের সামনে লজ্জিত করতে চাইনি। এটি শুনতেই বিক্রমের পায়ের তলার মাটি সরে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তক্ষুনি কাঁদতে কাঁদতে তার বাবার পায়ে পড়ে গেল। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কাছে মিথ্যে বলেছি। রামনাথের চোখে জল ছিল। তিনি বিক্রমের মাথায় হাত রেখে বললেন,
বাবা, আমি আর তোমার মা আমাদের পুরো জীবন তোমার জন্য খাটুনিতে লাগিয়ে দিয়েছি। আমরা কখনো তোমার কোনো শখ অপূর্ণ রাখিনি। তাহলে তুমি আমাদের কাছে মিথ্যে কেন বলো? তোমার কিসের অভাব ছিল? বিক্রম কিছুই বলতে পারল না। সে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকল। তার চোখে অনুশোচনার জল ছিল। বিক্রম তার বাবার কাছে হাত জোড় করে বলল, বাবা, আজকের পর আমি কখনো মিথ্যে বলবো না। আমি আমার পড়াশোনায় পুরো মনোযোগ দেব এবং আপনার পরিশ্রমের মর্যাদা দেব। রামনাথ তার চোখের দিকে তাকিয়ে বললেন, বাবা, ভুল করা খারাপ নয়। খারাপ হলো এটা যে মানুষ ভুল থেকে শিখে তা শুধরে নেওয়ার চেষ্টা না করে। যদি তুমি সত্যিই বদলাতে চাও তবে নিজের পড়াশোনা এবং ভবিষ্যতের দিকে নজর দাও। সেই রাতে বিক্রমের মনে একটি নতুন সংকল্প জাগল। সে মনে মনে ঠিক করে নিল যে সে তার বাবা মায়ের স্বপ্ন ভাঙতে দেবে না। কিছুদিন পর্যন্ত তো মনে হলো বিক্রম শুধরে গিয়েছে, কিন্তু মন্দ অভ্যাস এত তাড়াতাড়ি পিছু ছাড়ে না। একদিন বিক্রম আবারও সেই মাঠে পৌঁছে গেল। সেখানে সে তার বন্ধুদের সাথে তাস খেলে নিজের পুরো সময় নষ্ট করল। কিন্তু এবার শুধু সময় নয়, সে তার বাবার কাছ থেকে পালা স্কুলের মাইনের টাকাও জুয়ায় উড়িয়ে দিল। পরের সপ্তাহেই স্কুল থেকে একটি নোটিশ আসলো। তাতে লেখা ছিল যে বিক্রমের মাইনে জমা হয়নি। এটি পড়তেই রামনাথ চমকে উঠলেন। তিনি তো সম্প্রতি বিক্রমকে মাইনে দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন। মনে প্রশ্ন উঠল, শেষ পর্যন্ত আমার ছেলে সেই টাকাগুলোর কি করল? যখন বিক্রম স্কুল থেকে ফিরল, তখন রামনাথ তাকে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি তোমাকে মাইনের টাকা দিয়েছিলাম, তুমি সেগুলো কি করেছ? বিক্রম কিছু না ভেবেই আবার মিথ্যে বলে দিল, বাবা, আমি মাইনে দিয়ে দিয়েছি, আমার কাছে একটি টাকাও বেঁচে নেই। রামনাথের চোখে সন্দেহের রেখা গভীর হল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, যদি তুমি মাইনে দিয়ে থাকো তবে স্কুল থেকেই নোটিশ কেন আসলো? বিক্রম সাথে সাথে অজুহাত দিল, হয়তো স্কুল থেকে ভুল হয়ে গিয়েছে। রামনাথ বিক্রমের কথায় ভরসা করতে পারলেন না। পরের দিন সকালে তিনি সরাসরি স্কুলে পৌঁছলেন এবং প্রধান শিক্ষক সুরেশ ত্রিপাঠীর সাথে দেখা করলেন। প্রধান শিক্ষক বললেন, রামনাথবাবু, বিক্রম এখন পর্যন্ত কোনো মাইনে কামা দেয়নি। আরেকটি কথা, সে গত এক সপ্তাহ ধরে স্কুলেও আসছে না। এটি শুনতেই রামনাথের রাগ এবং দুঃখ দুটোই বেড়ে গেল। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরতে লাগল। আমার ছেলে শেষ পর্যন্ত কি করছে? কোন পথে পা বাড়িয়েছে? পরের দিন যখন বিক্রম বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বেরোল, তখন রামনাথ চুপচাপ তার পিছু নিলেন। বিক্রম স্কুলের দিকে যাওয়ার বদলে সেই পুরনো মাঠে পৌঁছে গেল, যেখানে সে তাস খেলত। এটি দেখে রামনাথের রক্ত গরম হয়ে গেল। তিনি দ্রুত এগিয়ে গিয়ে বিক্রমকে তার অপকর্মের মাঝখানে ধরে ফেললেন। বাড়ি এনে রামনাথ বিক্রমকে রাগের মাথায় বললেন, তোমার এই সব কাজকর্ম আর কতদিন চলবে? তুমি নিজের জীবন কেন নষ্ট করছ? বিক্রম মাথা নিচু করে বলল, বাবা, আমি এই অভ্যাসে আসক্ত হয়ে গিয়েছি, আমি চেয়েও এটি ছাড়তে পারছি না। বিক্রমের এই কথা শুনে রামনাথের ধৈর্য ভেঙে গেল। তিনি রাগে বললেন, যদি তোর কাছে নিজের নেশাই প্রিয় হয় এবং আমাদের স্বপ্নের কোনো দাম না থাকে, তবে আজ থেকে তুই আমার ছেলে নোস। রাগ এবং দুঃখে ভরা রামনাথ বিক্রমকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বললেন, আজকের পর যদি তুই এই ঘরের চৌকাঠে পা রাখিস তবে আমার মরা মুখ দেখবি। এই দৃশ্য দেখে কৌশল্যা দেবীর চোখ থেকে অশ্রুধারা বয়ে চলল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, রামনাথ, আপনি এটা কি করছেন? বিক্রম আমাদের একমাত্র ছেলে, বৃদ্ধ বয়সে আমাদের সাহারা ওই তো হবে। রামনাথ ভারী মনে বললেন, কৌশল্যা, আমাদের এমন ছেলে চাই না যে আমাদের রক্ত জল করা কামাই নষ্ট করে এবং আমাদের স্বপ্নকে পিষে দেয়। এ যদি আমাদের স্বপ্নের মর্যাদা দিতে না পারে তবে আমরা কেন এর পাশে দাঁড়াব? বিক্রম নিজের মায়ের পায়ে পড়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল, মা, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আরও একটি সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। কিন্তু এবার রামনাথের মন পাথরের মতো হয়ে গিয়েছিল। তিনি কঠোর স্বরে বললেন, এখন অনেক দেরি হয়ে গিয়েছে বিক্রম, তুমি নিজের ভুলের গুরুত্ব তখনই বুঝবে যখন জীবন তোমাকে শেখাবে। বিক্রম নিজের চোখে জল নিয়ে ভারী পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার মনে অনুশোচনা ছিল, কিন্তু সাথে একটি ভয়ও ছিল যে এবার সে কোথায় যাবে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, মন্দ সঙ্গতি মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই বাদামায়ের পরিশ্রম এবং তাদের স্বপ্নের মর্যাদা দেওয়া উচিত। বলা হয়, প্রতিটি ভুলের পর দ্বিতীয় সুযোগ মেলে না। ঘর থেকে বের করে দেওয়ার পর মাত্র ১৫ বছরের বিক্রম একা এবং সহায়হীন ছিল। তার মন ভয় এবং অনুশোচনায় ভরেছিল। সে একটি অজানা শহর মালবননগরে পৌঁছাল এবং সেখানে থাকার জন্য সূর্যোদয় অনাথ আশ্রমে আশ্রয় পেল। কিন্তু বিক্রম কখনো স্বপ্নেও ভাবেনি যে এখানকার জীবন এত কঠিন হবে। অনাথ আশ্রমে তাকে শুধু খিদে এবং দারিদ্র্যের সাথেই লড়তে হয়নি, বরং অত্যাচার এবং অপমানের সম্মুখীনও হতে হয়েছিল। আশ্রমের ম্যানেজার দীননাথ শর্মার স্বভাব ছিল কঠোর।
ছোটখাটো বিষয়ে তিনি বাচ্চাদের মারধর করতেন। বিক্রমও তার রাগের শিকার হতো। এছাড়াও ওখানকার বড় ছেলেরা বিক্রমকে বিরক্ত করত, তাকে বিনা কারণে মারত এবং ধমকাত। রাতের অন্ধকারে বিক্রম নিজের ভাঙা খাটে শুয়ে প্রায়ই কাঁদত এবং ভাবত, যদি আমি বাবা এবং মায়ের কথা মানতাম, যদি আমি পড়াশোনায় মনোযোগ দিতাম এবং খারাপ সঙ্গতি থেকে দূরে থাকতাম, তবে আজ আমাকে এই দিন দেখতে হতো না। কিন্তু কাঁদলে কিছুই বদলায় না। বিক্রম এবার বুঝতে পেরেছিল যে যদি তাকে নিজের জীবন বদলাতে হয় তবে একটিই রাস্তা আছে, পড়াশোনা এবং পরিশ্রম। সে নিজেকে বলল, যদি আমি নিজের ভাগ্য বদলাতে পারি তবে তা শুধু নিজের পরিশ্রম দিয়েই পারব। অনাথ আশ্রমে বিক্রম নিজের পড়াশোনা আবারও শুরু করল। শুরুতে তার খুব অসুবিধা হয়েছিল, কারণ সে ছোটবেলায় পড়াশোনাকে কখনো গুরুত্ব দেয়নি। কিন্তু এখন তার কাছে হার মানার কোনো পথ ছিল না। সে দিন-রাত বইয়ের পাতায় ডুবে থাকত। তার পরিশ্রম ফল দিল। যখন ১০ম শ্রেণীর ফলাফল আসল, তখন সে পুরো সূর্যোদয় অনাথ আশ্রমে প্রথম স্থান অধিকার করল। এই খবর শুনে আশ্রমের সব বাচ্চা তার কাছে আসলো এবং বলল, বিক্রম, তুমি সত্যিই কামাল করে দিয়েছ, তুমি আমাদের জন্য প্রেরণা। এখন সেই সব ছেলে যারা তাকে বিরক্ত করত, তারা তার বন্ধু হয়ে গেল। তারা বিক্রমকে পড়াশোনায় সাহায্য করতে শুরু করল। আশ্রমের প্রধান শিক্ষক দীননাথ শর্মাও তার পিঠে চাপড় দিয়ে বললেন, বাবা, তুমি প্রমাণ করে দিয়েছ যে পরিস্থিতি যতই কঠিন হোক, পরিশ্রম দিয়ে সব বদলানো সম্ভব। বিক্রম নিজের সফলতা থেকে সাহস পেয়ে আরও বেশি পরিশ্রম করতে শুরু করল। সে নিজের একাদশ শ্রেণীতেও চমৎকার নম্বর অর্জন করল। কিন্তু তার আসল পরীক্ষা তো এখনও বাকি ছিল, দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণীর জন্য বিক্রম দিন-রাত এক করে দিল। সে ঘণ্টার পর ঘণ্টা লাইব্রেরিতে বসত, বইয়ের সাথে বন্ধুত্ব করত এবং প্রতিটি বিষয়কে গভীরভাবে বোঝার চেষ্টা করত। অবশেষে পরীক্ষার দিন আসল। বিক্রম পুরো আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কক্ষে পৌঁছাল। কিন্তু সেখানে যা হল তা বিক্রমের হৃদয়কে বিদীর্ণ করে দিল। ক্লাসে উপস্থিত শিক্ষক মাধব সিং বিক্রমকে থামিয়ে দিয়ে বললেন, তুমি এই ক্লাসে বসতে পারবে না, তোমার জায়গা নিচে মেঝেতে। বিক্রম অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন স্যার, আমি কি ভুল করেছি? মাধব সিং একটি ঠান্ডা আওয়াজে বললেন, তুমি অনাথ এবং তোমার জাতি ছোট, এখানে তোমার কোনো জায়গা নেই। এটি শুনে বিক্রমের রক্ত টকবক করে ফুটতে লাগল। সে প্রতিবাদ করল, স্যার, পরীক্ষা প্রতিভা এবং পরিশ্রম দিয়ে দেওয়া হয়, জাতি এবং পরিচয় দিয়ে নয়। কিন্তু তার আওয়াজকে ধামাচাপা দেওয়া হলো। তার পরীক্ষার খাতা কেড়ে নেওয়া হলো এবং তাকে মেঝেতে বসে পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করা হলো। ভাঙা মন নিয়ে বিক্রম এই অন্যায়ের কথা অনাথ আশ্রমের প্রধান শিক্ষক দীননাথ শর্মাকে জানাল। কিন্তু প্রধান শিক্ষক নিরুপায় হয়ে বললেন, বাবা, আমরা খুব ছোট মানুষ, যদি আমরা আওয়াজ তুলি তবে তোমার বাকি পরীক্ষাগুলো আটকে দেওয়া হবে। এটি শুনে বিক্রমের চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু সেই চোখের জলের পেছনে একটি আগুন জ্বলছিল। সে নিজেকে বলল, এখন অনেক হয়েছে, আমি এই বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ব। বিক্রম সেদিনই ঠিক করে নিল যে সে এত বড় অফিসার হবে যাতে আর অন্য কোনো বাচ্চার সাথে এমন বৈষম্য না হয়। প্রধান শিক্ষক তাকে বুঝিয়ে বললেন, বাবা, যদি তোমাকে এই বছরের পর বছর চলে আসা প্রথা ভাঙতে হয় তবে তোমাকে এত বড় অফিসার হতে হবে যাতে তোমার স্বাক্ষরে বিচার মেলে। এই কথাটি বিক্রমের মনে গেঁথে গেল। সে একটি নতুন স্বপ্ন দেখল, আমি একদিন বড় অফিসার হব, আমি IAS হব। এবার বিক্রম নিজের পুরো জীবন ইউপিএসসি প্রস্তুতির জন্য ঢেলে দিল। তার কাছে না দামি বই ছিল, না টিউশনের সুবিধা, কিন্তু তার কাছে ছিল দৃঢ় সংকল্প। সে রোজ সকালে সূর্যের সাথে উঠত এবং রাতের তারার নিজে পড়াশোনা করত। সে প্রতিটি শব্দকে আত্মস্থ করত। অনাথ আশ্রমের অন্য বাচ্চারা তাকে দেখে প্রেরণা নিতে শুরু করল। তারা বলত, বিক্রম ভাই, আপনি একদিন নিশ্চয়ই বড় অফিসার হবেন। বিক্রমের পরিশ্রম এবং সংকল্প তাকে এমন এক যোদ্ধায় পরিণত করেছিল যে নিজের ভাগ্য নিজেই লিখছিল। বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবেন, কঠিন সময় আমাদের ভাঙতে নয় বরং মজবুত করতে আসে। স্বপ্ন তাদেরই পূরণ হয় যারা সেগুলোর মূল্য বোঝে। অনেক বছরের কঠিন তপস্যা এবং অগণিত সংগ্রামের পর অবশেষে বিক্রম নিজের স্বপ্ন সত্যি করে দেখাল। সে ইউপিএসসি পরীক্ষা পাশ করে গেল এবং একজন গৌরবময় IAS অফিসার হল। এটি শুধু একটি পদ ছিল না, বরং তার সংগ্রাম এবং অপমানের জবাব ছিল। সে জানত যে একজন কালেক্টরই সেই শক্তি যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে। কালেক্টর হওয়ার পর বিক্রম সবার আগে সেই স্কুলে গেল যেখানে তার সাথে বৈষম্য হয়েছিল।
স্কুলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে সে সেই দিনের অপমানের কথা মনে করল, যখন তাকে তার পরিচয় এবং অবস্থার কারণে পরীক্ষাকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছিল। সে স্কুলের প্রধান শিক্ষক সুরেশ ত্রিপাঠী এবং শ্রেণী শিক্ষক মাধব সিনহাকে নিজের কক্ষে ডাকল। মাধব সিনহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কখনো ভাবতেও পারেনি যে বাচ্চাকে সে অপমান করেছিল সেই আজ কালেক্টর হয়ে সামনে দাঁড়িয়ে থাকবে। বিক্রম শক্ত গলায় বলল, আপনি শিক্ষার মন্দিরে বৈষম্যের বীজ গুলেছেন। শিক্ষা সবার অধিকার, এবং আপনি একজন ছাত্রের স্বপ্নকে পিষ্ট করার চেষ্টা করেছেন। এরপর বিক্রম মাধব সিংকে অবিলম্বে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করার আদেশ দিল। প্রধান শিক্ষককে কড়া নির্দেশ দিল যে ভবিষ্যতে স্কুলে কোনো ছাত্রের সাথে বৈষম্য করা হবে না। এই সিদ্ধান্ত শুধু বিক্রমের জয় ছিল না, এটি সেই সব বাচ্চাদের জন্য একটি বার্তা ছিল যারা বৈষম্যের শিকার হয়। এরপরে বিক্রম নিজের শেকড়ের দিকে যাত্রা করল। সে সেই সূর্যোদয় অনাথ আশ্রমে পৌঁছাল যা তাকে সাহারা দিয়েছিল। সেখানে পৌঁছতেই তার চোখ ভিজে আসল। সে সরাসরি আশ্রমের সবচেয়ে প্রবীণ এবং শ্রদ্ধেয় ব্যক্তি প্রধান শিক্ষক দীননাথ শর্মার কাছে গেল এবং তার পা ছুঁয়ে বলল, আজ আমি যা কিছু হয়েছি আপনার দেওয়া শিক্ষা এবং আশ্রমের সাহারার কারণেই হয়েছি। দীননাথ শর্মার চোখে গর্বের জল ছিল। তিনি বললেন, বাবা, তোমার সফলতা শুধু তোমার নয়, এই আশ্রমেরও সফলতা। তুমি প্রমাণ করে দিয়েছ যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মানুষ নিজের পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য বদলাতে পারে। কিছু সময় পর বিক্রমের বদলি রাজস্থানের প্রয়াগ শহরে হয়ে গেল। কাকতালীয়ভাবে প্রয়াগপুর সেই শহর ছিল যা তার বাবা মায়ের কাছে ছিল। একদিন কোনো সরকারি কাজের সূত্রে তাকে তার পুরনো শহর মাধবনগরে যেতে হল। বহু বছর পর সে সেই শহরে ছিল যেখানে তার স্মৃতি এবং তার বাবা মায়ের ছায়া মিশেছিল। প্রথম সুযোগেই সে তার পুরনো বাড়িতে গেল, কিন্তু সেখানে এখন অপরিচিত লোক থাকত। সে দরজায় কড়া নাড়ল এবং নতুন বাড়ির মালিককে জিজ্ঞাসা করল, এই বাড়িটি আপনি কার কাছ থেকে কিনেছিলেন? আপনি কি তাদের সম্পর্কে কিছু জানেন? বাড়ির মালিক জবাব দিলেন, এই বাড়ি আমরা 5 বছর আগে কিনেছিলাম। আগের মালিক কোথায় গিয়েছেন তা আমাদের জানা নেই। বিক্রমের বুক ধরফর করতে লাগল। সে প্রতিবেশী মোহনলালের কাছে জিজ্ঞাসা করল, কাকা, আমার বাবা মা কোথায়? আপনি কি জানেন? মোহনলাল একটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, বাবা, তোমার বাবা মা 5 বছর আগে এই বাড়ি বিক্রি করে দিয়েছিলেন। তারপর তারা কোথায় গিয়েছেন তা কেউ জানে না। তবে আমি শুনেছিলাম যে হয়তো তারা কোনো বৃদ্ধাশ্রমে থাকতে চলে গিয়েছেন। এটি শুনতেই বিক্রমের মনে হাহাকার জেগে উঠল। সে ভাবল, আমার বাবা মা কি আজ কোনো বৃদ্ধাশ্রমে একা এবং সহায়হীন অবস্থায় আছেন? বিক্রম সেই মুহূর্তেই ঠিক করল যে সে তার বাবা মাকে যে কোনো মূল্যে খুঁজে বের করবে। সে মালবননগরের প্রতিটি বৃদ্ধাশ্রমে গিয়ে তার মা এবং বাবার খোঁজ করার চেষ্টা করল। সে স্নেহধাম, আশাপুরা বৃদ্ধাশ্রম, প্রভাত নিকেতনের মতো সব আশ্রমে গেল, কিন্তু কোথাও কোনো খবর মিলল না। সে দিনরাত তাদের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে আশার প্রদীপ জ্বলছিল। সে পুরো 1 সপ্তাহ না থেমে, না ক্লান্তি মেনে মালবননগরের প্রতিটি অলিতে গলিতে নিজের বাবা মায়ের খোঁজ করল, কিন্তু তার প্রতিটি চেষ্টা বিফল হল। সপ্তাহব্যাপী খোঁজাখুঁজির পরেও যখন কোনো সূত্র মিলল না, তখন একদিন সে হতাশ হয়ে নিজের গাড়িতে বসল এবং প্রয়াগপুর ফিরে যেতে লাগল। রাস্তার ধারে তার নজর একজন বৃদ্ধ মানুষের উপর পড়ল, যিনি ছেঁড়া ফাটা কাপড়ে জুতো পালিশ করছিলেন। তার ঝুঁকে যাওয়া কোমর এবং কাঁপতে থাকা হাত বিক্রমের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করল। সে সাথে সাথে গাড়ি থামাল এবং সেই বৃদ্ধ মানুষের কাছে গেল। যেমনই সে কাছে পৌঁছল এবং তার মুখ মন দিয়ে দেখল, তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি অন্য কেউ নন, তার নিজের বাবা রামনাথ ছিলেন। বিক্রমের গলা দিয়ে কথা বেরোল না। কাঁপতে থাকা স্বরে সে বলল, বাবা, আপনি আমাকে চিনতে পেরেছেন? রামনাথ নিজের ঝাপসা চোখে তাকে দেখলেন এবং বললেন, বাবা, তুমি কে? আমি তোমাকে কোথায় দেখেছি? বিক্রমের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে বলল, বাবা, আমি আপনার সেই নালায়েক ছেলে যাকে আপনি ঘর থেকে বের করে দিয়েছিলেন। এটি শুনতেই রামনাথের হাত থেকে ব্রাশ পড়ে গেল। তার চোখে জল ভরে আসল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, বাবা, তুমি আমাদের চিনতে পেরেছ? আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বোঝানোর বদলে ঘর থেকে বের করে দিয়েছিলাম। তোমার মা কি বলত যে তুমিই আমাদের বৃদ্ধ বয়সের সাহারা হবে, কিন্তু আমি তোমার ভুলের জন্য তোমাকে ক্ষমা করিনি। বিক্রম নিজের বাবার পা ছুঁয়ে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন।
আমি আপনাকে অনেক অবহেলা করেছি। আপনি আমাকে সামলানোর কত চেষ্টা করেছেন, কিন্তু আমি আপনার কথা বুঝতে পারিনি। আমি আপনার পরিশ্রম এবং স্বপ্নের মজা উড়িয়েছি। রামনাথ কাঁপতে থাকা হাতে বিক্রমের মুখ ছুঁয়ে বললেন, বাবা, ভুল শুধু তোর ছিল না, আমারও ছিল। আমি তোর ওপর রাগ করেছি, তোকে ঘর থেকে বের করে দিয়েছি। হয়তো আমি যদি একটু ধৈর্য ধরতাম, তবে আমাদের এই দিন দেখতে হতো না। বিক্রম কানতে কানতে জিজ্ঞাসা করল, বাবা, আপনি এখানে এই অবস্থায় কেন? আর মা কোথায়? তিনি আপনার সাথে নেই কেন? এটি শুনতেই রামনাথের চোখে যন্ত্রণা উছলে পড়ল। তিনি ভারী মনে বললেন, বাবা, যখন আমি তোকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, তার ৩ বছর পর আমার চাকরিও চলে গেল, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল এবং সব কর্মচারী গৃহহীন হয়ে গেল। কোনো উপায় না দেখে আমি নিজের বাড়ি বিক্রি করে দিলাম। আমরা দুজনে একটি ছোট ঝুঁপড়িতে ভাড়া থাকতে লাগলাম, কিন্তু কিছু সময় পর সেই ঝুঁপড়িও কেড়ে নেওয়া হলো। রামনাথের গলা কাঁপতে লাগল। তিনি মাথা নিচু করে বললেন, বাবা, তোমার মা এখন আর এই দুনিয়ায় নেই। এটি শুনতেই বিক্রমের পায়ের তলার মাটি সরে গেল। তার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগল। সে কাঁপতে থাকা সরে বলল, মা নেই? রামনাথ চোখের জল মুছতে মুছতে বললেন, হ্যাঁ বাবা, তোমার মায়ের ক্যান্সার হয়েছিল। আমাদের কাছে টাকা ছিল না যে আমরা তার চিকিৎসা করাতে পারি। আমার যতটা সাধ্য ছিল করেছি, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। তিনি প্রতিদিন তোমাকে মনে করতেন। তার শেষ কথা এটাই ছিল, যদি আমাদের ছেলে ফিরে আসত। বিক্রম ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার আওয়াজ গলায় আটকে গেল। সে হাহাকার করে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। যদি আমি সময় থাকতে ফিরে আসতাম। রামনাথ বিক্রমকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমি সবচেয়ে বড় ব্যর্থ মানুষ। আমি নিজের স্ত্রীকে বাঁচাতে পারিনি আর নিজের ছেলেকে সামলাতে পারিনি। বিক্রম কাঁদতে কাঁদতে বলল, না বাবা, আপনি ব্যর্থ নন। আপনি তো আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। যদি আপনি আমাকে ঘর থেকে বের না করতেন, তবে হয়তো আমি আজও সেই বখাটে ছেলেই থাকতাম। আপনার কঠোরতাই আজ আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিক্রম বাবার হাত ধরে বলল, বাবা, এখন দুঃখের দিন শেষ। চলুন আমার সাথে, আমি আপনাকে একটি নতুন জীবন দেব। রামনাথ দুর্বল আওয়াজে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি আজকাল কি করো? বিক্রম গর্বের সাথে বলল, বাবা, আমি আজ প্রয়াগপুরের কালেক্টর। এখন সেই শহর আমার হাতের মুঠোয়, যা একসময় আমাকে প্রত্যাখ্যান করেছিল। সেখানে মানুষ আমাকে সম্মান করে এবং আমার কথা শোনে। এটি শুনতেই রামনাথের চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপতে থাকা স্বরে বললেন, বাবা, তুমি কি সত্যিই কালেক্টর হয়ে গেছ? বিক্রম হেসে বলল, হ্যাঁ বাবা, আর এই সব আপনার কঠোরতা আর মায়ের আশীর্বাদের জন্যই হয়েছে। বিক্রম নিজের বাবাকে গাড়িতে বসিয়ে প্রয়াগপুর শহরে নিয়ে আসল। সে তাকে নিজের সরকারি আবাসে সম্মান এবং ভালোবাসার সাথে রাখল। রামনাথ প্রথমবার এত বড় এবং সুন্দর জায়গায় থাকছিলেন। তার চোখে গর্ব এবং সুখের জল ছিল। রামনাথ প্রায়ই নিজেকে দোষারোপ করতেন, আমি নিজের রাগের মাথায় কত বড় ভুল করেছি। না নিজের ছেলেকে সামলাতে পারলাম, না নিজের স্ত্রীকে বাঁচাতে পারলাম। কিন্তু একদিন বিক্রম তার পাশে বসে বলল, বাবা, এখন নিজেকে আর দোষ দেবেন না। আপনার কারণেই আমি আজ এখানে। আপনি আমাকে সময় থাকতে শিক্ষা দিয়েছেন। জীবনে পড়ে যাওয়া খারাপ নয়, পড়ে গিয়ে উঠে দাঁড়ানো এবং নিজের সম্পর্কগুলো আগলে রাখাই আসল সফলতা। বন্ধুরা, জীবনে সঠিক সময় পাওয়া শিক্ষা আমাদের বরবাদ হওয়া থেকে বাঁচাতে পারে। বাবা মায়ের ভালোবাসা এবং তাদের বকুনি দুটোই আমাদের মঙ্গলের জন্যে হয়। আসল সফলতা তখন, যখন আমরা আমাদের আপনজনদের সাথে নিজের খুশি ভাগ করে নিতে পারি। সংগ্রাম ছাড়া সফলতা অধরা। একদিন বিক্রম তার বাবাকে বলল, বাবা, অনেক হয়েছে, এখন নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। জীবনে জরুরি নয় যে প্রতিটি জিনিসই পাওয়া যাবে যার পেছনে আমরা ছুটি। কখনো কখনো যে জিনিসের ব্যাপারে আমরা ভাবিও না, ভাগ্যক্রমে সেই জিনিসই নিজে থেকে আমাদের কাছে চলে আসে। বিক্রম আরও বলল, আমি কখনো ভাবিনি যে আমি কালেক্টর হব, তাও আবার সেই ছেলে যাকে আপনি নালায়েক বলে ঘর থেকে বের করে দিয়েছিলেন, যে আপনার স্বপ্ন এবং পরিশ্রমের মজা ওড়াত। কিন্তু দেখুন বাবা, আজ আমি কোথায়, এবং সবচেয়ে বড় খুশি হল যে আপনি আমার সাথে আছেন। আপনাকে ছাড়া আমার সফলতা অপূর্ণ ছিল। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনাকে ফিরে পেয়েছি। এই বলে বিক্রম তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাকে জড়িয়ে ধরার মধ্যে বছরের বিচ্ছেদ, কষ্ট আর সব ভালোবাসা মিশে গেল। দুজনের চোখ দিয়েই জল ঝরতে থাকল। কিন্তু এই চোখের জলে এখন আর অনুশোচনা ছিল না,
বরং প্রশান্তি ছিল। এরপর বিক্রম তার বাবাকে নিজের সাথে নিজের সরকারি কুঠিতে রাখল। এখন তাদের জীবনে সুখ ফিরে এসেছিল। বিক্রম অফিসে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরেই সবার আগে তার বাবার কাছে বসত। দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। কখনো পুরনো স্মৃতিতে হাসত, তো কখনো হারিয়ে যাওয়া দিনগুলোর জন্য চোখের জল ফেলত। রামনাথও এখন গর্বে বুক ফুলিয়ে চলতেন। বাজারে যখন মানুষ তাকে বলত, রামনাথবাবু, আপনি তো একজন কালেক্টর ছেলের বাবা হওয়ার গৌরব পেয়েছেন, তখন তার চোখ খুশিতে চিকচিক করে উঠত। কিছু সময় পর রামনাথ ভাবলেন, এখন আমার ছেলে জীবনের প্রতিটি মোড়ে সফল, কেন তার জীবনে আরও একটি খুশি আনা যাক না। রামনাথ তার জানাশোনার মধ্যে একটি ভালো পরিবারের গুণবতী মেয়ে দেখলেন। তার নাম ছিল প্রিয়া। সে শিক্ষিত, বুদ্ধিমান এবং সংস্কারে পরিপূর্ণ ছিল। রামনাথ বিক্রমকে বললেন, বাবা, এখন আমার ইচ্ছে যে তোমার জীবনে একজন সঙ্গী আসুক, যে তোমার সুখ দুঃখ ভাগ করে নেবে। তুমি তো আমার পৃথিবী, কিন্তু তোমার পৃথিবীকে পূর্ণ করার জন্য আরও একটি সম্পর্ক জরুরি। বিক্রম তার বাবার কথা মাথা নিচু করে স্বীকার করে নিল। সে বলল, বাবা, এখন আপনার প্রতিটি ইচ্ছা আমার আদেশ। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমার জন্য সবথেকে সঠিক হবে। কিছুদিনের মধ্যেই ঘরে খুশির জোয়ার আসল। বিক্রম এবং প্রিয়ার বিয়ে হল। পুরো প্রয়াগপুরে কালেক্টর সাহেবের বিয়ের চর্চা ছিল। বিয়েতে অনাথাশ্রমের সব বাচ্চা এবং কর্মীরাও আমন্ত্রিত ছিলেন। বিক্রম নিজের অতীতকে কখনো ভুলে যায়নি। তাই সে তার বিয়েতে সেই সব মানুষকে ডেকেছিল যারা তার জীবনের সংগ্রামের দিনগুলোতে কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছিল। বিয়ের রীতিনীতি চলার সময় রামনাথের চোখে জল ছিল, কিন্তু এবারের জল ছিল শুধুই খুশির। তিনি ওপরের দিকে তাকিয়ে বললেন, কৌশল্যা দেবী, আমার স্বর্গীয় স্ত্রী, দেখো আজ আমাদের ছেলে তার জীবনের সবথেকে সুন্দর পথে রয়েছে। যদি তুমি থাকতে, তবে এই খুশি নিজের চোখে দেখতে পেতে। বিয়ের পর বিক্রম একটি বড় সিদ্ধান্ত নিল। সে সেই সূর্যোদয় অনাথাশ্রমের পুনর্নির্মাণের কাজ শুরু করল, যা একসময় তাকে সাহারা দিয়েছিল। সে আশ্রমের বাচ্চাদের জন্য একটি নতুন লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব বানিয়ে দিল। উদ্বোধনের দিন বিক্রম বলল, এটি শুধু একটি ইমারত নয়, এটি আমার সংগ্রাম যাত্রার ভিত্তি। এখানকার বাচ্চারা বড় হয়ে শুধু ভালো নাগরিক নয়, বরং ভালো মানুষ হোক, এটাই আমার ইচ্ছা। সময় বয়ে চলল। রামনাথ বৃদ্ধ হয়েছিলেন। একদিন তিনি বিক্রমকে বললেন, বাবা, জীবনে দুটি জিনিস কখনো ভুলো না, সম্পর্কের কদর এবং নিজের সংগ্রামের গল্প। এই দুটিই তোমাকে প্রতিটি অবস্থানে মজবুত রাখবে। বিক্রম মাথা নিচু করে বলল, বাবা, আমি কথা দিচ্ছি যে আপনার প্রতিটি শিক্ষাকে আমার জীবনের মন্ত্র বানাব। বন্ধুরা, ভুল জীবনের অংশ, কিন্তু তা থেকে শেখাই হল আসল বুদ্ধিমত্তা। বাবা মায়ের বকুনির মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাই আমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। সংগ্রাম এবং ধৈর্য ছাড়া কোনো সফলতা পূর্ণ হয় না। সফলতা তখনই পূর্ণ হয় যখন আমরা তা আপনজনদের সাথে ভাগ করে নিই। কখনো পড়ে গেলে সামলাতে ভুলো না, আর যখন নিজে সামলে যাবে তখন অন্য কাউকে পড়ে যাওয়া থেকে বাঁচিও। তো বন্ধুরা, এটি ছিল বিক্রমের গল্প, একটি ছেলে থেকে কালেক্টর হওয়া এবং তারপর নিজের পৃথিবীকে সাজিয়ে তোলার। এই যাত্রা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে এটি আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং মনে রাখবেন, প্রতিটি গল্প আমাদের কিছু শেখানোর জন্য থাকে। দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।